আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই স্টুডিওতে কোনো না কোনো আইনজীবী আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে থাকি। ঠিক তেমনি আজকেও একজন আইনজীবী আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি এবং তিনি আজকে যে বিষয়ে আমার সাথে আলোচনা করবেন, বিষয়টি হচ্ছে দলিল বাতিল ও দলিল সংশোধন। আমার সাথে যিনি এ বিষয়ে আজকে আলোচনা করবেন তিনি হলেন অ্যাডভোকেট মোজাহিদুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। কেমন আছেন? আমি ভালো আছি। আপনাকে আমন্ত্রণ জানার জন্য মুভি বাংলা টিভিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আপনার কাছে ১ম এ যে বিষয়টি জানতে চাবো, বিষয়টি হচ্ছে যে দলিল বাতিল এবং দলিল সংশোধন কেন করা হয়? ১ম এ আপনার কাছে জানতে চাচ্ছি যে দলিল সংশোধনটি কেন করা হয়? আমাদের দেশে আপনি দেখবেন মানুষ সংখ্যা কম থাকার কারণে আমাদের দেশে আপনার দলিল আ করার প্রবণতাটা আগে কম ছিল। সময়ের চাহিদায় বাস্তবতার আলোকে এখন দলিল ক্রয়-বিক্রয় বেড়ে যাওয়ার কারণে দলিলটা আমাদের প্রতিনিয়ত হচ্ছে। এই দলিল করতে গিয়ে দেখা যায় অনেক সময় আ দাগ নাম্বার, মৌজা নাম্বার, তফসিলি ভুল, চৌহদ্দিতে ভুল এবং আপনার দলিলের বডিতেও চেইন অফ ওনারশিপ ও আপনার ভুল পরিলক্ষিত হয়। এখন এই ভুলটা যখন পরিলক্ষিত হয় আমাদের যারা দলিল যারা দাতা বা গ্রহীতা তাদের মাঝে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় যে এই দলিলটা তারা কিভাবে সংশোধন করবে। যখন আইনজীবী হিসেবে আমাদের কাছে আসে আমরা উনাদেরকে ২ ধরনের পরামর্শ দিয়ে থাকি। যদি পক্ষগণ জীবিত থাকে অথবা যদি আ করতে ইচ্ছুক হয় তাহলে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে একটা সংশোধনের দলিল করলে সেটা আপনার দলিলটা সংশোধন হয়ে যাবে। এই ক্ষেত্রে যদি কোনো কারণে সংশোধনের দলিল করা সম্ভব না হয়, সেই ক্ষেত্রে আপনাকে একটা কম্পিউটেড সিভিল কোর্টে গিয়ে দলিল সংশোধনের মামলা করতে হবে এবং সেখানে আপনি আপনার প্রতিকার আপনি পেতে পারেন। আচ্ছা, এটা তো আমি দলিল সংশোধনের কথা বলছি। আর দলিল যেটাকে আমরা বলি বাতিল, বাতিলটা কিভাবে করা হয়? হ্যাঁ, বাতিলটা করা হয় যখন কোনো ব্যক্তি এখানে যেকোনো ব্যক্তি এ দলিল বাতিলের মামলা করতে পারবে। তবে তাকে একটা জিনিস প্রমাণ করতে হবে যে সে সিরিয়াসলি ইনজুরি হয়েছে। যে দলিলটা সে বাতিল চাচ্ছে, সেই দলিলটার দ্বারা তার স্বার্থটাও ব্যাহত হয়েছে। সে এই বিষয়টা তাকে কোর্টে প্রমাণ করতে হবে। যে এই বিষয়টা তার প্রাইমা ফেসি কেস থাকতে হবে যে তার এই দলিল দ্বারা তার স্বার্থের ব্যাহত হয়েছে, তখন সে একটা কম্পিটেন্ট আদালতে দলিল বাতিলের জন্য সে মামলা করতে পারবে। আচ্ছা, এটা তো আপনার কাছ থেকে বুঝলাম যে দলিল সংশোধন মানে এই প্রসেসে করা হয়, বাতিলও এই প্রসেসে করা হয়। আচ্ছা, আরেকটা বিষয় জানি যে দলিল সংশোধন এবং দলিল বাতিল মানে প্রত্যেকটা মামলার ক্ষেত্রে তো ২ টি পক্ষ থাকতে হয়। আমার জানা মতে এখন মানে এই মামলার যে বাদী কে হতে পারে? দলিল বাতিলের মামলায় জি, দলিল বাতিলের এবং দলিল সংশোধনের হ্যাঁ, মানে হ্যাঁ, দলিল বাতিলের মামলায় যে কেউ পক্ষ হইতে হবে। তবে অ্যা তাকে এটা দেখাতে হবে যে যেই দলিলটা সে বাতিল চাচ্ছে, এই দলিলের কারণে সে তার সিরিয়াসলি ইনজুরি হচ্ছে, তার স্বার্থের সিরিয়াসলি ব্যাহত হচ্ছে, এই বিষয়টা তাকে প্রমাণ করতে হবে যদি সে দলিল বাতিলের মামলা করতে হয়। আর আ দলিল সংশোধনের মামলা করার জন্য ২ টা বিষয় তাকে দেখাতে হবে। একটা হচ্ছে যেই দলিলটা সে সংশোধন চাচ্ছে, সেই দলিলটা আ কোনো ফ্রডের মাধ্যমে ভুল করা হয়েছে অথবা কোনো ভুল মিউচুয়াল মিস্টেক যেটা করা হয়েছে, মিউচুয়াল মিস্টেকের কারণে তার দলিলে ভুল হয়েছে। এই ২ টা বিষয় তাকে দেখাতে হবে। দেখালে সে মামলাটা বিজ্ঞ আদালতে কম্পিটেন্ট একটা কোর্টে সে মামলাটা করতে পারবে। আচ্ছা, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানি যে দলিল যেটাকে বললেন যে বাতিল, যে ফ্রডের কথা যেটা আসলো। অনেক সময় তো দেখা যায় যে মানে আমি তো মানে জমিটা তার কাছ থেকে ক্রয় করেছি। এখন দলিলে যেটাকে বলে যে বললেন যে ফ্রড, কিন্তু সে যেমন আমি আরেকজনের কাছে বিক্রি করেছি। কিন্তু সে এখন মানে স্বীকার করতেছে না যে আমি তার কাছে বিক্রয় করেছি। কিন্তু সিগনেচার
তার করা আছে ওই যে যেটাকে আপনি বললেন যে ফ্রডের কথা, এখন ওনার সিগনেচার যদি নকল করে কেউ আরেকজনের কাছে দলিল বানায় কিংবা ওইভাবে ফ্রড করে দলিল বিক্রি করে, সেক্ষেত্রে কি এটা কি দলিল বাতিল কিংবা দলিল সংশোধনের ক্ষেত্রে কি কোনো প্রভাব ফেলবে কিনা? যেমন আমাদের দেশে আপনি যেটা বলেছেন, আমাদের দেশে এই ধরনের বাস্তবতায় আমরা দেখি যে অনেক সময় দেখা যায় যে আপনার এই ফ্রড করে একজনের স্বাক্ষরের জায়গায় অন্য আরেকজনের স্বাক্ষর দিয়ে আপনার দলিলগুলো সৃজন করা হয়। এখন অবশ্য সময়ের কারণে ডিজিটাল ডিজিটাল ব্যবস্থা চালুর কারণে কিছুটা কমেছে। তারপরেও যে একেবারে হয় না সেটা বলা যাবে না। তো আমাদের যখন আপনার এই ধরনের দলিলগুলো সৃজন হয় এবং রেজিস্ট্রি হয়, তখন আপনি একটা কম্পিটেন্ট আদালতে এই দলিলটা বাতিল চেয়ে আপনি একটা প্রতিকারের জন্য একটা মামলা করতে পারবেন। আচ্ছা, তাহলে এবার আরেকটা বিষয় জানি, আপনার এই মামলা যে বললেন যে একটা কম্পিটেন্ট কোর্ট, মানে এটা তো মানে ঘটনার স্থান যেখানে ওরকম আদালতেই তো এই মামলাটা করতে হবে। মানে আমার জমিটা যে জায়গায়, ওই অনুযায়ী তো আদালতে করতে হবে। ইয়েস, আপনার আপনার যে জায়গায় যেখানে আপনার জায়গা যে জায়গায় যেখানেই জায়গাটা আছে সেই সেই এখতিয়ারাধীন আদালতে আপনাকে মামলাটা করতে হবে। আচ্ছা, মামলার বিষয়টা এবার আসি যে মামলার যে বললেন যে হয়তো ক্ষতিগ্রস্ত সে হয়তো মামলার বাদী হতে পারে। কিন্তু অনেক সময় তো দেখা যায় যে মানে যে মানে যার কাছ থেকে জমিটা কিনেছে, এখন সে হয়তো বাংলাদেশে নেই। সে হয়তো মানে কিনার পরপরই সে বিদেশ চলে গেছে বা তার ভাইকে দায়িত্ব দিয়ে গেছে। সেক্ষেত্রে তার পক্ষে কি সে মামলাটা পরিচালনা করতে পারবে? হ্যাঁ, মামলা পরিচালনা করতে পারবে। সেক্ষেত্রে তাকে একটা পাওয়ার অফ অ্যাটর্নি অ্যা তাকে সম্পাদন করে দিয়ে দিতে হবে যে আমি সেটা সে দেশে থেকে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করে তারপরে সে দায়িত্ব দিতে হবে তার মামলাটা তার পক্ষে চালানোর জন্য মানে এটা হলো মামলার মানে পদক্ষেপটা। পদক্ষেপটা। আচ্ছা, আরেকটা বিষয় জানি যে এটা তো আপনার জায়গা জমির বিষয় নিয়ে হয়তো হয়। আমরা তো অনেক সময় যে ফ্ল্যাট ক্রয় বিক্রয় করি। এখন ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এই ঝামেলাগুলো মানুষ এখন প্রতিনিয়তই হচ্ছে। মানে অনেক সময় দেখা যায় যে আমি ফ্ল্যাটটা তার কাছ থেকে কিনেছি। কিন্তু ফ্ল্যাটটা কিনার পরে দেখা গেল যে মানে আরেকজন এসে দাবি করতেছে যে এই ফ্ল্যাটটা আমার। মানে জমির ক্ষেত্রেও তো এগুলা অহরহ হচ্ছে। কিন্তু ইদানিং সময়ে মানে ফ্ল্যাট ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে এরকম হচ্ছে, যেমন বিভিন্ন ডেভেলপার কোম্পানি যেমন জায়গা জমিগুলো নিয়ে তারা ফ্ল্যাট করে বিক্রি করতেছে। মানে এই ক্ষেত্রে কিন্তু অনেকে সমস্যার মধ্যে পড়ে যে আমি ডেভেলপারের কাছ থেকে একটা ফ্ল্যাট ক্রয় করলাম, কিন্তু আমি ফ্ল্যাটটা দখলে যেতে পারতেছি না। মানে যখন আমি কাগজপত্র দেখলাম যে সব ওকে। কিন্তু আরেক পক্ষ এসে আবার ধরেন ওই যে ওদের যে দলিলগুলো আছে বা আরো যাবতীয় যে কাগজগুলো আছে ওগুলো তারা উত্থাপন করে বলতেছে যে এই ফ্ল্যাট আপনি দখল করতে পারবেন না। সেক্ষেত্রে যে ফ্ল্যাটটা মানে যার কাছ থেকে কিনেছে তখন সে কি পদক্ষেপটা নিতে পারে? আপনি একেবারে একটা ভালো প্রশ্নের অবতারণা করেছেন যে আমাদের এই আব সামাজিক বাস্তবতার কারণে বর্তমানে যে অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে এবং সেখানে বিভিন্ন গুলো বিক্রয়ের চুক্তিপত্র, বিক্রয়ের সাবকবলা দলিল, বিভিন্ন ধরনের দলিল সৃজন হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে যে একজন একটা ফ্ল্যাট সে বিক্রি করলো এবং অ্যাকর্ডিংলি সেটা রেজিস্ট্রি হলো। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে অন্য একজন এসে সে দাবি করতেছে। তো এখানে আমাদের যেটা পরামর্শ হবে যে যখন একজন ব্যক্তি যখন ডেভেলপার হোক বা মালিক হোক, যখন একটা ফ্ল্যাট কিনবে সাথে তাকে সে ফ্ল্যাটটা রেজিস্ট্রি করে নিতে হবে। এবং আরেকটা বড় যে বিষয়টা হচ্ছে রেজিস্ট্রির সাথে তাকে দখলটা বুঝে নিতে হবে। কাজটা কমপ্লিট হলে দখলটা বুঝে নিতে হবে। দখলটা বুঝে নিলে তখন আর সমস্যাটা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে না। তারপরেও যদি সমস্যাটা তৈরি হয়ে যায়, তখন সে আপনার একটা সিভিল কোর্টে গিয়ে সিভিল মামলা করবে। ওই যে এই দলিলটা যে লোকটা দাবি করতেছে, সে কি মূলে দাবি করতেছে, সে বিষয়ে বিবেচনা করে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে সে একটা সিভিল কোর্টে একটা মামলা করবে। মানে এক্ষেত্রে কি দলিল বাতিল কি সে করতে পারবে? মানে এই প্রসিডিং এ কি সে মামলাটা আগাতে পারবে কিনা? মানে আমি তো ওই যে যেটা বললাম যে আপনাকে যে দলিলে তো আমার নাম সব আছে। কিন্তু আরেকটা দলিল উত্থাপন করেছে আরেকজন এসে। কারণ আমি তো এটা ডেভেলপারের কাছ থেকে মানে কিনেছি, ক্রয় করেছি। এখন আরেকটা পক্ষ এসে বলতেছে যে আমি তো ডেভেলপারের সাথে কোনো আমার চুক্তি নাই। আমি তো জানি না এখন এই ফ্ল্যাটটা আরেকজন এসে দাবি করতেছে। সেক্ষেত্রে কি সে এটা কি ওই যে দলিল বাতিলের মামলা করবে নাকি সাধারণত ওই যে যেটা দখলের মামলাটা সে করতে পারে? না, সেক্ষেত্রে সে দলিলটা বাতিলের জন্য মামলা করবে। সে বাতিলের জন্য মামলা করবে বিকজ অলরেডি তার কাছে তো দখলটা সে দখল ভোগ করতেছে। হুম, মানে দখলে আছে সে। সে হ্যাঁ। দখলেই আছে।
যেহেতু সে দখলে আছে তাহলে সে দলিল বাতিলের জন্য মামলা করবে। মানে ওই যে ফ্ল্যাটটা যে সে ক্রয় করেছে, দলিল যে ২ টা হয়েছে, মানে পরের যেটা ওটা যদি মানে অবৈধ হিসাবে গণ্য হয়, তখন হয়তো আদালত সেটা তার পক্ষে রায় দিতে পারে, এরকম। উনি সেই প্রতিকারটা পেতে পারেন। আচ্ছা, মামলার প্রসিডিং এ আরেকটা বিষয় জানি আপনার কাছে যে, এই মামলাগুলো তো যখন শুরু হয়, মানে এগুলা শেষ হয় কতদিনে? আসলে আমাদের দেশে আপনারা সকলেই জানে যে আমাদের দেশে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে হাজার, হাজার সিভিল মামলা। তারপরও এগুলো স্পেসিফিক বলা যাবে না যে এতদিনে শেষ হবে। কিন্তু আ মামলা যদি ঠিকভাবে পরিচালনা করা হয়, এটা হয়তোবা আমরা আশা করতেছি ভবিষ্যতে এই মামলাগুলো তাড়াতাড়ি শেষ হবে বলে আমাদের একটা ধারণা। এখন আপনার কাছে আরেকটা বিষয় জানি যে, দলিল যে বাতিলের যে প্রসঙ্গটা বললেন, দলিল যে সংশোধনের বিষয়টা, এটার মানে সময়সীমা মানে কতদিনের মধ্যে এটা মোকদ্দমাটা দায়ের করতে হয়? হ্যাঁ, এই বিষয়ে যদি একটু বলতেন। জি, আপনি এটা ভালো প্রশ্ন করেছেন যে আপনাকে আইন অনন্তকাল সময় দিবে না মামলাটা দায়ের করার জন্য। মামলা দায়ের করতে হলে আমাদের আইন একটা নির্দিষ্ট সময় দিয়েছে যে এই মামলাগুলো এত সময়ের মধ্যে করতে হবে। যেমন আমাদের দলিল বাতিলের মামলা, এই মামলাটা আপনাকে করতে হবে যেদিন আপনি জেনেছেন সেদিন থেকে ৩ বছরের মধ্যে। আপনাকে এই মামলাটা প্রপার কোর্টে আপনাকে দায়ের করতে হবে। অন্যদিকে দলিল সংশোধনের মামলার ক্ষেত্রেও একই ধরনের নিয়ম যে আপনাকে ৩ বছরের মধ্যে আপনি যেদিন জেনেছেন সেই থেকে ৩ বছরের মধ্যে আপনাকে একটা কম্পিটেন্ট কোর্টে একটা বিজ্ঞ আ আ কম্পিটেন্ট আদালতে আপনাকে দায়ের করতে হবে এই মামলাটা। মানে আমি যেদিন থেকে জানবো যে মানে আমার দলিল নিয়ে কোনো প্রবলেম হচ্ছে, ওই দিন থেকে ৩ বছর কাউন্ট হবে। ওইদিন থেকে ৩ বছর কাউন্ট হবে। আচ্ছা, আরেকটা বিষয় জানি যে ৩ বছরের মধ্যে তো সে মোকদ্দমাটা দায়ের করবে। এক্ষেত্রে আপনাকে আমি আরেকটু যোগ করি যে আপনি দলিলটা আপনি যখন জানলেন, আপনি কিভাবে জানলেন সেটা আপনার যে আপনি যে আর্জি লিখবেন মামলা করার যে আর্জি, সে আর্জিতে এটার একটা ব্যাখ্যা দিতে হবে যে কিভাবে আপনি জানলেন এবং সেই জানা থেকে আপনি ৩ বছরের মধ্যে মামলাটা দায়ের করেছেন। এ বিষয়ে আপনাকে একটা ব্যাখ্যা দিতে হবে। মানে ওটা মানে তার পক্ষে যে আইনজীবী সে একটা ব্যাখ্যা দিবে। একটা ব্যাখ্যা উনাকে দিতে হবে। আচ্ছা, অনেক ক্ষেত্রে তো বললেন যে ৩ বছরের মধ্যে মামলা করতে হয়। আমি অনেক সময় দেখা যায় যে আমার মানে বিভিন্ন কারণে প্রবলেম হোক বা যেটাই হোক, মানে অনেক সময় যে পারিবারিক কারণ হোক বা কোনো প্রবলেমের কারণে কিন্তু আমরা ৩ বছরের মধ্যে মামলাটা করতে পারি না। সেক্ষেত্রে কি আমি তামাদি মেয়াদের কি কোনো ওই যে মওকুফ করার যে এটাকে বলে, ওভাবে পিটিশন দিয়ে কি আমি মামলা দায়ের করতে পারবো? জি, আমাদের দেশে আপনার এই ঘটনাগুলো ঘটে থাকে যখন মামলা আইনজীবী হিসেবে যখন মামলা পরিচালনা করি, এগুলো আসলে আমরা দেখতে পাই। যে অনেক সময় তামাদি মেয়াদ চলে গেছে কিন্তু মামলা করতে পারেনি। সেক্ষেত্রে যদি আপনার মামলা আপনি যে দেরি করেছেন এটার যদি কোনো আ সুনির্দিষ্ট এবং বাস্তবিক যদি কোনো গ্রাউন্ড থাকে তাহলে সেটা আপনাকে উপস্থাপন করতে হবে এবং উপস্থাপন করে আপনাকে তামাদি মওকুফের একটা দরখাস্ত দিয়ে বিজ্ঞ আদালতে মামলাটা দায়ের করতে পারবে। সেক্ষেত্রে বিজ্ঞ আদালত যদি সন্তুষ্ট হয় যে যে আপনি যে গ্রাউন্ডটা উপস্থাপন করবেন, যে কারণটা, কি কারণে আপনার দেরি হলো, সেই কথাটা যদি বিজ্ঞ আদালত যদি সন্তুষ্ট হয়, তাহলে আপনার মামলাটা গ্রহণ হইতে পারে। আচ্ছা, এ বিষয় নিয়ে আপনার সাথে আরো আলোচনা করব। তার আগে একটি ছোট বিরতিতে যাচ্ছি। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। ছোট একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসছি। বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। আইন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান জানতে চাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, বিষয়টি হচ্ছে দলিল বাতিল ও সংশোধন। এ বিষয়ে আজকে আমার সাথে আলোচনায় যিনি আছেন, তিনি হলেন অ্যাডভোকেট মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দলিলে যে একজনের নামের পরিবর্তে যদি আরেকজন হয়, কিন্তু আপনি তো যেটাকে বললেন যে যদি আরেকজন এসে দাবি করে, হয়তো আমি ২ টাই হয়তো প্রমাণ হয় যে যারটা সঠিক, তারটাই হয়তো রাখবে আর বাকিটা হয়তো বাতিল করবে। আবার এটাও তো ক্ষেত্র আছে যে দলিলের যে বিষয়টা আসে, যেমন আমার ১ম ৩ অংশে আমার ঠিক আছে। পরের ধরেন ২.৫% বা ৩% আরেকজনের নামে। কিন্তু মানে দলিল কি এরকম কি কোনো প্রসিডিং আছে কিনা? মানে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমার যতটুক ভুল হয়েছে ততটুকের জন্যই তো আমি রেমেডি পাবো। বাকিটুক যদি
আরেকজনের নামে থাকে, ওটা দেখা গেল সঠিক প্রমাণ হলো যে আমি পুরাটাই দাবি করতেছি, কিন্তু আমি পাচ্ছি হলো অর্ধেক। তখন কি এটা কি অর্ধেকটা বাতিল করবে এবং অর্ধেকটা বহাল রাখবে কিনা, এরকম কি কোনো আইনে আছে নাকি পুরাটাই বাতিল করবে? না, আপনি যতটুকু আ সংশোধে সংশোধনের জন্য যতটুকু চাইবেন, কোড আপনাকে ততটুকু প্রতিকার দিবে। না, এখন তো আমি তো চাচ্ছি যে আমার কাছে যতটুকু দরকার ততটুকুই আমি চাচ্ছি। কিন্তু পরে যে প্রমাণাদি অনুযায়ী যে দেখা গেল যে আমার ৩% জমিতে আমার নাম ঠিক আছে। কিন্তু আমি দাবি করছি ৭% তেই দলিল আমার নামই। কিন্তু এটা আবার পরে প্রমাণিত হলো যে মানে দলিল যেটা বলতেছে আরেকজন উত্থাপন করলো অপরপক্ষ, যে এখানে ৭% র মধ্যে ৩% তার নামে। বাকি যেই অবশিষ্ট আছে সেটা তার নামে। কিন্তু সে দাবি করতেছে পুরাটাই তার। কিন্তু যদি প্রমাণ হয় যে অপরপক্ষ যদি বাকি যে অবশিষ্ট যে জমিটা আছে, ওটা যদি তার নামে যে সে প্রমাণ করতে পারল, তখন কি আদালত কি ওই মানে যতটুকু উনি পেয়েছে অতটুকুই কি শুধু বাতিল করবে? মানে এটা আপনার কাছে আমার প্রশ্ন। হ্যাঁ, এই ক্ষেত্রে এটা তো একটা আপনার মামলাটা যখন আপনার জবাব হবে, জবাবের পরে আপনার সেটা সাক্ষীতে যাবে। সাক্ষীতে যাওয়ার পরে সেখানে আর্গুমেন্ট হয়ে সমস্ত বিচার বিশ্লেষণ করে সমস্ত সাক্ষ্য প্রমাণগুলো, আর্গুমেন্টগুলো, উচ্চ আদালতের ডিসিশনগুলো সবগুলো বিবেচনা করে বিজ্ঞ আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন। এটা আপনার পূর্বে থেকে বলা যাবে না যে কোনটা আপনার কোন দিকে কি সিদ্ধান্ত হবে সেটা বলা যাবে না। তবে এই বিষয়ে সে তার অ এ তার যুক তার মামলাটা সে কোর্টে উপস্থাপন করবে, তার পক্ষে সাক্ষী দিবে। দেওয়ার পরে বিজ্ঞ আদালত যদি সাক্ষ্য, প্রমাণ সবকিছু বিবেচনা করে তার পক্ষে আদেশ দেওয়া প্রয়োজন, তাহলে বিজ্ঞ আদালত সেভাবে আদেশ দিবে। মানে এটা তো আদালতের উপরে যেটা মানে সে বিবেচনা মনে করবে সেটাই। সেটা মানে আমি যেটা বলতে মানে জানতে চাচ্ছিলাম যে মানে দলিলে যেটা বললাম যে আপনাকে ১ম এ মানে সে যতটুকু পায় ততটুকুই তো সে রিলিফ পাবে। বাকিটা তো সে নাও পেতে পারে। যদি আদালত যদি চায়, মানে সব প্রমাণের ভিত্তিতে সেটা বলতেছি। সে যতটুকু চায় ততটুকুর উপরে সে রিলিফ পাবে। মানে যদি আদালত যদি সব দেখে যে তার কাগজপত্র ঠিক আছে বা ওকে আছে সেই ক্ষেত্রে। সেক্ষেত্রে তাকে আদালত যেহেতু সে সবটা পুরোটাই চায়নি, সে যতটুকু চেয়েছে ততটুকুর উপর আদালত তাকে মানে আমি আদেশ আমি আরেকটা বিষয় জানি যে মানে যতটুকু চাইছে ততটুকু কিন্তু সে পাচ্ছে না। তার থেকে মানে প্রমাণের ভিত্তিতে দেখলো যে তার থেকে সে আরো কম পায়। তখন তো আদালত সেই রায়টাই তাকে দিবে। আদালত তখন তাকে সেই রায়টা দিবে। সেটাই আমি জানতে চাচ্ছিলাম। জি, আদালত তাকে তখন সেই রায়টা দিবে। সাক্ষ্য প্রমাণে যতটুকু আদালতের কাছে প্রতিমান হয় যে সে এতটুকু পাওয়ার আ আ তার হ তার অতটুকু পাওয়ার তার আইনগত অধিকার রয়েছে। সেক্ষেত্রে আদালত ততটুকুর রায়, আদেশ এবং ডিক্রি দিবে। আমরা অনেক সময় বাদীরা কিন্তু যেটা চাই সেটা কিন্তু আমরা রিলিফ পাই না আদালতে। অনেক ক্ষেত্রে দেখা যায় বিবাদীও পায় না। এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে মানে এই যে দলিল বাতিল এবং দলিল সংশোধন যে মামলার ক্ষেত্রে বাদী যদি কোনো কারণে মানে লাস্ট পর্যায় পর্যন্ত তার পক্ষে রায় পেল না, কিংবা তার যতটুকু পাওয়ার দরকার ততটুকু পেল না এবং সে পুরাপুরি পেল না, ২ টা যেকোনো একটা হলো, সেক্ষেত্রে সে কি করতে পারে? হ্যাঁ, এই ক্ষেত্রে সে যদি মনে করে যে ট্রায়াল কোর্টের যে আদেশ এবং রায়টা দিয়েছে, সে আদেশ এবং রায়টা যদি সে মনে করে যে এটা তার জন্য ন্যায়ভ্রষ্ট ছিল, ন্যায়ের পরিপন্থী ছিল, তাহলে তার জন্য আপিলের দরজা খোলা আছে এবং সে একটা সুনির্দিষ্ট টাইমে সে আপিলটা সে বিজ্ঞ আদালতে, বিজ্ঞ সুপিরিয়র কোর্টে সে আপিলটা সে দায়ের করবে। মানে আপার কোর্ট, যেটা তার যে কোর্টে মামলাটা চলছে তার থেকে উপরের কোর্টে সে আপিল করতে পারে। সে আপিল করতে পারবে এবং আপিল করে সেখানে তার বক্তব্যটা সে উপস্থাপন করতে পারবে। আপিল আদালত সেখানে চাইলে উনি আ মামলার ট্রায়াল কোর্টের জাজমেন্ট, পক্ষদের বক্তব্য এবং সার্বিক বিবেচনা করে আপিল আদালত চাইলে উনি শুনানি করে একটা আদেশ দিয়ে দিতে পারে। অন্যদিকে যদি আপিল আদালত এটা মনে করে যে পক্ষদের বক্তব্য, রেকর্ডের কাগজপত্র সবকিছু বিবেচনা করে আপিল আদালত যদি মনে করে যে এটা আবার নতুন করে বিচারের প্রয়োজন আছে, নতুন করে এটা সাক্ষ্য প্রমাণের প্রয়োজন আছে, তখন আপিল আদালত এটাকে আবার ট্রায়াল কোর্টে প্রেরণ করতে পারে। আমরা এটাকে রিমান্ডে প্রেরণ বলি। মানে এটা আবার পুনরায় মানে শুরু থেকে আবার সাক্ষী শুরু হবে। যদি এটা মানে উচ্চ আদালত যদি মনে করে। উচ্চ আদালত যদি মনে করে রেকর্ড বিবেচনা, পক্ষদের বক্তব্য এবং সার্বিক বিবেচনায় যদি মনে করে যে এই মামলাটা নতুন করে সাক্ষ্য প্রমাণ নেওয়ার প্রয়োজন আছে, তাহলে উনি রিমান্ডে সেটি ট্রায়াল কোর্টে প্রেরণ করতে পারেন। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানি যে সাক্ষীর কথাটা যেহেতু আসলো, যে এই মামলায় কি সাক্ষী কি যারা ওই যে দলিল যারা প্রস্তুত করে, যাদেরকে আমরা দলিল লেখক বলি, তাদেরকেও কি এই মামলায় সাক্ষী বানানো যায় কিনা? হ্যাঁ, মামলায় তাদেরকে সাক্ষী বানানো যাবে। তাদের
তাদের থেকে সাক্ষ্য তারা সাক্ষ্য নিতে পারবে। আর যে আরেকটা বিষয় আছে যে সার্ভেয়ার যাদেরকে বলি, তারাও কি এটা সাক্ষী হতে পারে? না, সার্ভেয়ার এখানে সাক্ষী হওয়ার বিষয় না। কারণ সার্ভেয়ার তো দলিলের সাথে এখানে সম্পৃক্ত না। তবে সার্ভেয়ার যদি এই মামলাটা যে স্পেসিফিক যে মামলাটা করবে, সেই মামলার সম্পর্কে যদি ওয়াকিবহাল থাকে, যদি অবহিত থাকে, তাহলে সেক্ষেত্রে সে সাক্ষী হইতে পারবে। এতে আইনে কোনো বাধা নাই। ও মানে আইনে কোনো বাধা নেই, মানে সার্ভেয়ারও সাক্ষী হতে পারে। মানে যদি উপযুক্ত কোনো কারণ থাকে। উপযুক্ত যদি কোনো কারণ থাকে। ও আচ্ছা। আচ্ছা, যে আপিলের প্রসঙ্গটা যে তুললেন, যে আপিল তো আপনার করতে হবে আমার মামলা যখন মানে আমি রিলিফ না পাই। হয়তো সংক্ষুব্ধ ব্যক্তি যে রিলিফ না পায় সেই তো আপিল করবে। মানে হয়তো এখানে বাদী পক্ষ হতে পারে কিংবা বিবাদী পক্ষ হতে পারে। এখন আপিলের যে ফলাফলটা আপনি যে বলেন পুনরায় হয়তো যদি আদালত মনে করে যে আবার পুনরায় হয়তো সাক্ষী শুরু করতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় জানি যে আমরা সিভিল মামলার ক্ষেত্রে জানি যে রিভিউটা কখন করা হয়? হ্যাঁ, ভালো একটা প্রশ্ন করেছেন। রিভিউটা করতে হবে আপনি যে কোর্টে এ আপনার মামলাটা রয়েছে, সেই কোর্টে যখন আপনার চূড়ান্তভাবে কোনো অ্যা জাজমেন্ট এবং অ্যা ডিক্রি দিবে, সেই কোর্টে এই মামলাটাকে পুনর্বিবেচনার চেয়ে আপনি ওই কোর্টেই একটা রিভিউর আবেদন করতে পারেন। সেই ক্ষেত্রে আদালত এই রিভিউটা গ্রহণ করতেও পারে, আবার গ্রহণ নাও করতে পারে। যদি আদালত রিভিউটা গ্রহণ করে, তাহলে পক্ষদ্বয়দের শুনানি করবে। করে সেটা আদালত যদি বিবেচনা করে তার আদেশটা আ সঠিক হয়েছে, তাহলে সে রিভিউটা আ আ আ খারিজ করে দিবে। অন্যদিকে যদি মনে করে যে না, তার আদেশটা আ সে আ বিজ্ঞ আদালত যদি মনে করে তার আদেশটা রিভিউ করা দরকার, সেক্ষেত্রে পরিবর্তিত আকারেও উনার আদেশটা বিজ্ঞ আদালত আদেশ দেওয়ার আইনগতভাবে সুযোগ রয়েছে। মানে সিভিল মামলায় সুযোগ রয়েছে। রিভিউ আদেশটা কি উচ্চ আদালতে দিবে? মানে যে আদালতে মানে তার রায় হয়েছে, মানে ওই আদালত থেকে যখন আমরা কি এটাকে আপিলের সময় করব রিভিউ নাকি আগেই করতে পারবো রিভিউ? আপনি যেকোনো স্টেজে রিভিউ করতে পারেন। ধরুন, একটা মামলা সহকারী জজ কোর্টে আপনার আদেশ দিয়েছে। জাজমেন্ট রায় এবং আদেশ দিয়েছে। আদেশ দেওয়ার পরে কোনো পক্ষ যদি চায় ওই মামলাটা ওই কোর্টে, অর্থাৎ সহকারী জজ কোর্টে ওই মামলাটা পুনর্বিবেচনার জন্য একটা আ রিভিউ দরখাস্ত যেকোনো পক্ষ করতে পারবে। আইনে এই সুযোগটা রয়েছে। মানে এটা রিভিউ আমি মামলার যেকোনো পর্যায়ে করতে পারবো। যেকোনো যেকোনো পর্যায়ে করতে পারবেন না। মানে রায়ের পরে যেকোনো পর্যায়ে, যেকোনো সময়। যেকোনো সময় না, এটার একটা স্পেসিফিক একটা টাইম আছে। সেই টাইম অনুযায়ী আপনাকে সেই দরখাস্তটা করতে হবে। মা আপনি কোনো কিছুই অনন্তকাল আপনি অ্যা সময় পাবেন না। মানে ওইটা টাইম একটা দেওয়া থাকবে, ওই টাইম লিমিটেশন এর মধ্যেই আমার রিভিউ করতে হবে। রিভিউ করতে হবে। মানে এটাই হলো মানে আপনাদের আইনি যে পদক্ষেপ মানে সিভিলের এটাই। আমি আপনার সাথে আরেকটা জিনিস একটু যোগ করতে চাই। আপনি যদি ধরুন সহকারী জজ কোর্টে যদি কোনো মামলার রায় এবং আদেশ হয়, সেক্ষেত্রে কোনো পক্ষ যদি চায়, তারা অ্যা সেটা নির্ভর করবে হচ্ছে আপনার মামলার কি পরিমাণ কায়দা, মামলার কি পরিমাণ এই মামলাটার এই জমিটার সংশ্লিষ্ট জমিটার দাম কত, সেটার উপর নির্ভর করবে। যদি সেটা মামলাটা শুরুতেই যদি ট্রায়াল কোর্ট, সহকারী জজ কোর্ট হয়, তাহলে তাকে আপিল করতে হবে জেলা জজের কাছে, বিজ্ঞ জেলা জজের কাছে। তো বিজ্ঞ জেলা জজ যদি আপিলটা নিষ্পত্তি করে, কোনো পক্ষ যদি মনে করে যে বিজ্ঞ জেলা জজের আদেশে যদি কোনো পক্ষ সংক্ষুব্ধ হয়, সেই ক্ষেত্রে ওই পক্ষের জন্য অনারেবল হাইকোর্ট ডিভিশনের সিভিল ডিভিশন করার আইনগত সুযোগ রয়েছে। অর্থাৎ উনি হাইকোর্টে উনার কথাটা বলতে পারবে যে আমি এই কারণে আমি আমার আপিল আদালতের রায়ে আমি সংক্ষুব্ধ। এটা উনি হাইকোর্টে গিয়ে, অনারেবল হাইকোর্ট ডিভিশনে গিয়ে এই কথাটা উনার বক্তব্যটা বলতে পারবেন। মানে মানে সংক্ষুব্ধ ব্যক্তি যে সেই এটা বলতে পারবে, আপনি এটাই বুঝাচ্ছেন? জি, জি। আচ্ছা, এটা তো মানে আপিলের যে শুনানিটা আপনি যে বললেন যে যদি আপিলের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনি যে বললেন যে হয়তো আবার পুনর্বিবেচনা করে হয়তো আবার সাক্ষী বা শুরু করতে, যেটা ফার্স্টে বললেন। এখন আপিলেও যদি মানে যে রায়টা যে যার পক্ষে দেখ বাদী হোক বিবাদী হোক, যদি ওই রায়টাই বহাল রাখে, তাহলে আমাদের করণীয়টা কি? হ্যাঁ, আপিলে যদি ওই মামলাটা আ বহাল থাকে, সে আপিল কোর্টটা যদি অনারেবল আ আ আ বিজ্ঞ জেলা জজ আদালতে হয়, তাহলে কোনো পক্ষ সংক্ষুব্ধ হলে তিনি অনারেবল হাইকোর্ট ডিভিশনে সিভিল রিভিশন করতে পারবেন।
আবার যদি আপিল আদালতটা যদি মহামান্য হাইকোর্ট ডিভিশনে হয়, তাহলে সেই ক্ষেত্রেও আপিল করার আইনগত বিধান আছে। সেক্ষেত্রে আপনি অনারেবল অ্যাপিলেট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্টে গিয়ে আপনি আপিলের অনুমতি প্রথমে চাইতে হবে। পরবর্তীতে শুনানির পরে যদি বিজ্ঞ অনারেবল অ্যাপিলেট ডিভিশন যদি মনে করে যে এই মামলাটা লিভ গ্রান্ট করা দরকার, আপিল মঞ্জুর করা দরকার, তখন আপিল মঞ্জুর করলে আপনি আপিল শুনানির সময় আপনার বক্তব্যটা আপনি উপস্থাপন করতে পারবেন। মানে ওই ক্ষেত্রে, মানে যে ক্ষেত্রটা আমি বললাম, যদি আপিল যদি ওটা বহাল রাখে, আর আপনি যেটা বলেন রিভিশনেও যদি ফলাফল ওইটাই রাখে, মানে যেটা আমি আপিলের সময় করছি, তখন আমি কি করব? হ্যাঁ, ডিভিশনে যদি মহামান্য হাইকোর্ট ডিভিশন যদি সেই আপিল কোর্টের আদেশটা যদি বহাল রাখে, সেই ক্ষেত্রে আপনাকে অনারেবল অ্যাপিলেট ডিভিশনে আপনাকে যেতে হবে। সেখানে গিয়ে আপনার আপিলে অনুমতির একটা দরখাস্ত দিতে হবে। আপনার সার্বিক বিবেচনায় যদি আপিলের অনুমতিটা অনারেবল অ্যাপিলেট ডিভিশন দেয়, তখন আপনি আপনার আপিল শুনানি করতে পারবেন। তখন বিজ্ঞ নিম্ন আদালতে আপনার বিজ্ঞ নিম্ন আদালতগুলো আপনার মামলার বিষয়ে কি ধরনের সিদ্ধান্ত দিয়েছে এবং সেটাতে আপনি কিভাবে সংক্ষুব্ধ, সেই বক্তব্যগুলো আপনি অনারেবল অ্যাপিলেট ডিভিশনে বলতে পারবেন। অন্যদিকে আপিল বিভাগ আপনাকে সিভিল ডিভিশনের এগেইনস্টে আপনাকে আপিলের অনুমতি নাও দিতে পারে। আপনি আপিল অনুমতি যে দরখাস্তটা করেছেন সেটা খারিজও করতে পারে। এটা অনারেবল অ্যাপিলেট ডিভিশন সার্বিক দিক বিবেচনায় সেটা সিদ্ধান্ত নিতে পারে। না, কোনো কারণে যদি আমারটা অ্যাকসেপ্ট করলো না, খারিজ করে দিল, তখন আমি আর কোথায় যেতে পারি? আপনি অ্যাপিলেট ডিভিশনে যদি কোনো মামলা খারিজ হয়ে যায়, আপাতত আমাদের বিচার ব্যবস্থার শেষ অ্যাপেক্স কোর্ট হচ্ছে অনারেবল অ্যাপিলেট ডিভিশন। অ্যাপিলেট ডিভিশনে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হলে আর কোনো আইনগত প্রক্রিয়া কোনো আদালত আর অবশিষ্ট নাই। অর্থাৎ অ্যাপিলেট ডিভিশন হচ্ছে আমাদের দেশের অ্যাপেক্স কোর্ট, মানে সর্বশেষ আদালত। সর্বশেষ আদালত। আচ্ছা, আরেকটা বিষয়ে আপনার কাছে সর্বশেষ জানতে চাই যে, বললেন যে অ্যাপিলেট ডিভিশনে গেলে তো মামলাটা শেষই। কিন্তু এই ম্যাটার নিয়ে আবারও কি সেম মামলা করতে পারবে কেউ? মানে সেই ব্যক্তি, মানে আমি তো ১ম মামলা করলাম, ১ম মামলা করে তো আমি রিলিফ পেলাম না। বাদী হোক, বিবাদী হোক, যেই হোক রিলিফ পেল না। এখন সেই পক্ষ কি আবারও কি সে নতুন করে আবার মামলা করতে পারবে? না, মামলা করতে আর নতুন করে পারবে না। মানে সেম ম্যাটার নিয়ে? সেম ম্যাটার নিয়ে পারবে না। কারণ এখানে আমাদের সিপিসিতে একটা বার আছে, একই পক্ষগণ একই বিষয়ে যদি পূর্বে কোনো মামলা নিষ্পত্তি হয়, তাহলে সেই মামলাটা রিপিট করতে পারবে না। সেখানে আমাদের আইনে এটা বার করে দেওয়া আছে। আইনে এটা বারণ করে দেওয়া আছে। মানে এটা আইনি আছে যে, মানে আমি যদি একবার মামলায় আমি রিলিফ পেলাম না, একই সাবজেক্ট একই সাবজেক্ট ম্যাটার নিয়ে এবং একই ব্যক্তি, তাহলে আমি এই বিষয় নিয়ে আর মামলাটা করতে পারবো না। আর মামলা একই বিষয়ে একই পক্ষগণ এই মামলা রিপিট করতে পারবে না। মানে আমাদের তো যেটা আপনাকে সর্বশেষ যেটা জানলাম যে আপনার কাছ থেকে, যে অ্যাপিলেট ডিভিশনের পরে আমার আর যাওয়ার কোনো স্কোপ নেই। ওখানে যেটা রিজেক্টই, মানে যে পক্ষ রিলিফ পেয়েছে সেটা পেল, কিন্তু অপর পক্ষ যেটা, সে আর করণীয় আর কিছু নেই। মানে অ্যাপিলেট ডিভিশনে যেটা আপনি বললেন। হ্যাঁ, অ্যাপিলেট ডিভিশনে যখন একটা মামলা চূড়ান্তভাবে উনারা আদেশ দিয়ে দেন, মামলার জাজমেন্ট দিয়ে দেন, সেই ক্ষেত্রে কোনো পক্ষের আর অন্য কোনো আদালতে যাওয়ার আইনগত সুযোগ নেই। আমাদের দেশে আর অন্য কোনো আদালত নাই। অ্যাপিলেট ডিভিশন হচ্ছে অ্যাপেক্স কোর্ট এবং সর্বশেষ আশ্রয়স্থল। মানে তখন সেটা নিম্ন আদালতে যেটা রায় দিয়েছে ওইটাই মানে কার্যকর হবে পুরোপুরি। কার্যকর হবে। আমাদের এখানে আরেকটু আপনার সাথে আমি যোগ করি। আমাদের দেশে যখন অ্যাপিলেট ডিভিশন কোনো আপনার কোনো জাজমেন্ট দেয় বা কোনো আদেশ দেয়, সেটা হাইকোর্ট ডিভিশন এবং অন্যান্য অ্যা অ্যা অন্যান্য সাবঅর্ডিনেট কোর্টগুলোর জন্য সেটা অবশ্যই মানতে হবে সে আদেশটা। আর হাইকোর্ট ডিভিশন যদি কোনো জাজমেন্ট, রায়, আদেশ যদি দেয়, সেটি জেলা জজ এবং সহকারী জেলা জজ সহ সমস্ত সাবঅর্ডিনেট কোর্টগুলো, হাইকোর্ট ডিভিশনের সমস্ত সাবঅর্ডিনেট কোর্টগুলো সেটা মানতে বাধ্য। এটা আমাদের সংবিধানের এটা একটা আর্টিকেল, আমাদের সংবিধানের এটা একটা বিধা। আচ্ছা, আপনার কাছ থেকে দলিল বাতিল এবং দলিল সংশোধন সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, মুভি বাংলা টিভিকেও ধন্যবাদ এবং দর্শক শ্রোতাদেরও আন্তরিক ধন্যবাদ। তো দর্শক, আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে।
পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের মাঝে হাজির হব ঠিক একই সময়ে, একই দিনে। সেই পর্যন্ত মুভি বাংলা টেলিভিশনের সঙ্গেই থাকুন।